আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরুতে আমরা প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, তো প্রশ্নে উদ্দীপকে বলা আছে শিক্ষক একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম লিখলেন। মানে একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম শিক্ষক লিখে দেখালেন। পাশাপাশি তিনি বলেন একই ধরনের লজিক ব্যবহার করে একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করা যায়। যেমন জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য 2 দ্বারা ভাগ করতে হয়, দিয়ে দেখতে হয় টেস্ট করে, তাই না? অনুরূপভাবে 3 দ্বারা ভাগ করে একটা সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটাও নির্ণয় করা যায়, সে কথা তিনি বলেন। তো যাই হোক, উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন আমি ক এবং খ এই দুটোতে উদ্দীপক ছাড়া দেওয়া যায়। তো ক নং প্রশ্নের উত্তর আমরা উদ্দীপক ছাড়া লিখি। ক, লুপ কি? লুপ হচ্ছে চক্র। লুপ হচ্ছে চক্র। তো সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, আমি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। চক্র মানে বারবার একই কাজ ঘুরে ঘুরে করবে। তো সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো একটি কাজ বারবার সম্পাদনের জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে লুপ বলে। যেমন আমরা বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করে থাকি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তাই না? গোটো লুপ, এগুলো ব্যবহার করে আমরা একই কাজ, যেমন সিরিজ সংখ্যার যোগফল নির্ণয় করি, বারবার যোগ করবে একটা সংখ্যার সাথে শর্ত সাপেক্ষে। তো এটা হচ্ছে লুপ, শর্ত সাপেক্ষে একই কাজ বারবার করবে যে স্টেটমেন্ট ব্যবহারের মাধ্যমে, সেটি হচ্ছে লুপ। আচ্ছা, ক নাম্বারের উত্তর এইটুকু লিখলেই হবে 1 মার্কসের জন্য। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে বলছে প্রত্যেক প্রোগ্রামের 3টি প্রধান অংশ থাকে, ব্যাখ্যা করো। হ্যাঁ, কথা সত্য। একটা প্রোগ্রামের 3টা প্রধান অংশ হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। অর্থাৎ ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট, তাই না? তো যাই আমরা একটু ব্যাখ্যা দিই। এই যে এইভাবে লিখতে পারি, একটি প্রোগ্রামের সংগঠনের প্রধান 3টি অংশ থাকে এবং এই 3টা অংশের সমন্বয়ে প্রোগ্রাম গঠিত। সেই 3টা অংশ কি কি? ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট, এই 3টা প্রধান অংশ। ইনপুটকৃত তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট পাওয়া যায়, যেটা কম্পিউটারের একটি বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, অর্থাৎ ইনপুটকৃত তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট প্রকাশ করাই হচ্ছে প্রোগ্রামের প্রধান কাজ। সেজন্য প্রোগ্রামের 3টা প্রধান অংশ হচ্ছে ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। এইভাবে খ নম্বরের উত্তর লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে ফিরে এলাম গ নংয়ের সমাধানের জন্য। উদ্দীপকের গ নম্বরে বলেছে শিক্ষকের লিখিত প্রোগ্রামটির একটি ফ্লোচার্ট অঙ্কন করো। এখানে 2টা প্রোগ্রামের কথা বলা আছে। একটা তিনি লিখে দেখালেন, জোড় না বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম লিখে দেখালেন। তাহলে যেটা লিখে দেখালেন সেটা হচ্ছে একটি সংখ্যা জোড় না বিজোড়। তাহলে একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করব। অনেক সহজ, কিন্তু লক্ষ্য করি, যাই পরের পেজে যাই। এখানে আমি লিখে নিলাম উদ্দীপকের শিক্ষকের লিখিত প্রোগ্রামটি হলো জোড় না বিজোড় তা নির্ণয়ের। নিম্নের শিক্ষকের লেখা প্রোগ্রামটির ফ্লোচার্ট দেখানো হলো। এইখানে তো জায়গা হবে না, আমি পাশে লিখব, সেজন্য এখানে এইভাবে লিখেছি। এখানে আমি ফ্লোচার্ট অঙ্কন করে দেখাবো, তোমরা খাতা নিচেই লিখবে, এই লেখার নিচেই। আমি জায়গা সেভ করার জন্য এখানে লিখেছি। তো ফ্লোচার্টের শুরুতে কী লিখতে হবে মনে আছে? চার্ট আঁকবো, একটা চিত্র আঁকবো, শুরুর প্রতীক। এটা হচ্ছে শুরুর প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট। যে ডিম্বাকৃতি প্রতীক, এটা শুরুর প্রতীক, এবং শেষে ওই প্রতীক অঙ্কন করব এন দিয়ে, একই রকম প্রতীক, শুরু এবং শেষ। মাঝখানে আরও কয়েকটা প্রতীক হবে। তার মধ্যে আমরা একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য ইনপুট হিসেবে ওই সংখ্যাটার মান গ্রহণ করব কিবোর্ডের মাধ্যমে। তার জন্য আমরা একটি ভেরিয়েবল নিতে পারি, এন নামক একটি ভেরিয়েবল নিতে পারি, একটি সংখ্যা এন নাম্বার। সেজন্য লিখলাম ইনপুট এন। তো ইনপুট প্রতীক মানে কি একটি সামান্তরিক প্রতীক হবে। এটা কিন্তু বাঁকা আছে, এরকম সোজা না, কিন্তু এটা বাঁকা আছে, একটু খেয়াল রাখবো। এরপরে এই সংখ্যাটা জোড় না বিজোড় সেটা যাচাই করার জন্য এখানে একটি শর্ত যুক্ত করব আমরা। তার জন্য সিদ্ধান্ত প্রতীক অঙ্কন করব। এটা এই প্রতীকটাকে সিদ্ধান্ত প্রতীক বলে। এর মধ্যে আমরা একটা শর্ত লিখব। কি শর্ত? আমরা এন সংখ্যাটিকে
2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয় কিনা সেটা যাচাই করব। কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি জোড় হয়। যেমন 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য, তাহলে 4 জোড়। বাট 5কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ 1 থেকে যায়, তাহলে এখানে কিন্তু ভাগশেষ শূন্য হয় না, সেজন্য 5 বিজোড়। তাহলে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য যাচাই করার জন্য সূত্রটা হচ্ছে ওই সংখ্যাকে মোড করব 2 দ্বারা। এই যে n সংখ্যা মোড 2, এই যে পার্সেন্টেজটাকে মডুলাস বলে, আমি সংক্ষেপে মোড বলতেছি। n মোড 2 ইকুয়াল টু 0 ইকুয়াল টু ডাবল হবে। এখানে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে এখানে ডাবল ইকুয়াল টু হবে, সেজন্য n সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। ভাগশেষ যদি শূন্য হয়, যদি ইএস হয়, যদি ইএস হয় তাহলে এদিকে আসবে, নো হলে ওদিকে যাবে। যদি ইএস হয় তাহলে লিখব আবার এই সামান্তরিক প্রতীক, the number is even। যদি ইএস হয় তাহলে লিখব নাম্বারটা জোড়, ইভেন মানে জোড়। আর যদি নো হয় তার মানে কি শূন্য হয় না, ভাগশেষ থেকে যায়। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি থেকে যায় কিছু, সেক্ষেত্রে সেই সংখ্যাটা জোড় না বিজোড় হবে। যেমন ওই যে বললাম 5কে 2 দ্বারা ভাগ করলে, 7কে 2 দ্বারা ভাগ করলে, 9কে 2 দ্বারা ভাগ করলে, 11কে 2 দ্বারা ভাগ করলে, যত বিজোড় সংখ্যা আছে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থেকে যাবে, সেই জন্য ওগুলি জোড় না। বাট জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। সেই জন্য যদি ইয়েস হয় তার মানে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটি জোড়, আর নো হলে বিজোড়। সবার শেষে এইদিকে নিয়ে যাব, ওদিক থেকে নিয়ে আসব। এখানে ক্লোজ করার জন্য সংযোগ প্রতীক দিয়ে প্রোগ্রাম শেষ করব। শেষ করার জন্য আবার এই প্রতীক। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘ নম্বরের সমাধানের জন্য। ঘ নম্বরে বলেছিল উদ্দীপকের শিক্ষকের বলা প্রোগ্রামটি, বলা মানে কি শিক্ষক একটা প্রোগ্রামের কথা বলেছিল। কি বলেছিল আমরা একটু পড়ি। শিক্ষক বললেন মানে কি এই নিচের প্রোগ্রামটার কথা বলেছে আর উপরেটা লিখেছিল। আচ্ছা, তিনি বললেন একই লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করা যায়। তিনি আবার বললেন যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করা যায়। তাহলে যেটি তিনি মুখে বলেছেন 3 দ্বারা বিভাজ্য কিনা একটা সংখ্যা, তা নির্ণয় সি প্রোগ্রাম লিখব। তা আগেটার মতোই হবে, আগে 2 দ্বারা ভাগ করেছিলাম, এখন 3 দ্বারা ভাগ হবে। কিন্তু একটু তো পার্থক্য আছেই, কিন্তু আগেরটা ফ্লোচার্ট অঙ্কন করতে বলেছিল, বাট এইটা ফ্লোচার্ট অঙ্কন করতে হবে না, এখানে সি প্রোগ্রাম লিখতে হবে। তো সি প্রোগ্রাম লেখার জন্য আমরা আবার পরের পেজে যাই। এই যে এখানে লিখব উত্তর ঘ, উদ্দীপকের শিক্ষকের ধারণা অনুযায়ী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা প্রদর্শনের সি প্রোগ্রাম নিম্নরূপ। তাই বলে আমরা এখানে প্রোগ্রামের শুরুতে কি লিখব মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো, তারপরে বলছি। শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব। এই যে ইনক্লুড হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ, ইনক্লুড stdio.h ব্যবহার করে আমরা একটি হেডার ফাইল যুক্ত করলাম। তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করব, ওপেনিং কার্লি ব্র্যাকেট লিখব। এই 3-4 লাইন তো সেম প্রত্যেকটা প্রোগ্রামে লিখে থাকি, তাই না? আমরা লিখতে লিখতে যারা নিয়মিত ক্লাস দেখো তাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এর পরের লাইনে আমরা কিওয়ার্ড লিখব ভেরিয়েবল ঘোষণার জন্য। তো একটা সংখ্যা জোড় না বিজোড় যেমন আমরা করেছিলাম অনুরূপভাবেই হবে, তবে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা কিনা সেটি পূর্ণ সংখ্যা অবশ্যই হবে। পূর্ণ সংখ্যাকে আমরা যাচাই করব। সেই জন্য পূর্ণ সংখ্যার ডেটা টাইপ হচ্ছে, পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপ ডেটার জন্য কিওয়ার্ড হচ্ছে আইএনটি কিওয়ার্ড। আইএনটি পূর্ণ সংখ্যা ডেটার জন্য কিওয়ার্ড। এবং এখানে আমরা একটা মাত্র ভেরিয়েবল নিব এন। এন হচ্ছে ভেরিয়েবল, আইএনটি হচ্ছে কিওয়ার্ড। এবার এন এর মানটা ইউজারের কাছ থেকে গ্রহণ করার জন্য নেওয়ার জন্য আমরা এখানে একটি স্টেটমেন্ট লিখব, যে স্টেটমেন্টটি প্রোগ্রাম রান করলে দেখা যাবে। তো আমরা জানি যে প্রোগ্রামে যেগুলো আমরা দেখতে চাই তার জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। প্রিন্টএফের মধ্যে ব্র্যাকেট দিয়ে আমরা যা লিখব সেটা মনিটরে দেখতে পাবো। তো মনে করি প্রোগ্রামটা রান করলে ইউজার এইটা দেখতে পাবে, ইন্টার অ্যানি নাম্বার। আমি ইউজারকে বলে দিলাম
যে আমার প্রোগ্রামটা রান করে দেখবে যে আপনি যে কোনো নাম্বার দিন, সেটা বলে দিলাম। সে বলার জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার হবে, কারণ প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো। লাস্টে আমি দেখাই দিব অবশ্য আউটপুট কীভাবে আসতেছে। এরপরে ইউজার যে একটা সংখ্যা ইনপুট দিবে, এনের মান, এই এনের মান ইনপুট দিবে, তো সেই মানটা ইনপুট নেওয়ার জন্য কোথা থেকে দেবে? কিবোর্ড থেকে দিবে। তো কিবোর্ড থেকে একটা সংখ্যার মান ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, যার মাধ্যমে একটা সংখ্যা ইনপুট, যার মাধ্যমে কিবোর্ড থেকে কোনো তথ্য ইনপুট নেওয়া যাবে। তো কী ইনপুট নিব? সংখ্যা। কী সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য ফরম্যাটিভ স্পেসিফায়ার হচ্ছে %d। %d এর মাধ্যমে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া যায় এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট আকারে প্রদর্শন করা যায়। %d হচ্ছে ফরম্যাটিভ স্পেসিফায়ার এখানে। এবং পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবো? আমরা ইনপুট নেওয়ার পরে রাখতে হবে। তো মেমোরিতে কোথায় রাখবো? n নামক চলকের মধ্যে। তা এখানে n লিখব। n মানে অ্যাড্রেস অফ n, অর্থাৎ স্ক্যানএফ কী করবে? কিবোর্ড থেকে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে n এর মধ্যে রাখবে। এটা হচ্ছে আমাদের ইনপুট অংশ। এইবার আমরা এইখানে ওই যে কন্ডিশন লিখব। কি কন্ডিশন? যে সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায় কিনা, সেটার জন্য আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। ইফ এবং এলস এই দুইটার মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা সম্পন্ন করব। সেটা এইখানে প্রক্রিয়াকরণের মধ্যে। ইফের গঠনটা কি? ইফ, তারপর কন্ডিশন। কি কন্ডিশন? সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা মোড করব, এনকে 3 দ্বারা মোড করব। এই যে লক্ষ্য করি, n মডুলাস 3 = 0, মানে আমি এখানে শর্তে এইভাবে যাচাই করলাম, যদি n সংখ্যাটি 3 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হয়, সেটা নির্ণয় সূত্র এটা। n সংখ্যাটি মোড করে 3 দ্বারা মোড করে ফলাফল 0 মানে কি? ভাগশেষ 0। 3 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 যদি হয়, তাহলে আমি এখানে যা লিখব সেটা প্রদর্শন করবে। কি লিখব? এই কন্ডিশন সত্য হওয়া মানে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাই আমি এখানে লিখব প্রিন্টএফ নাম্বার ইজ ডিভাইডেড বাই 3। তারপরে আমরা এখানে সেমিকোলন দেব, ডাবল কটের মধ্যে লিখব নাম্বার ইজ ডিভাইডেড বাই 3, এটা লিখে দিলাম। যদি এই কন্ডিশন সত্য হয়, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর যদি সত্য না হয়, তার মানে কি? ভাগশেষ 0 হচ্ছে না। যেমন আমি যদি 10 লিখি n এর মান, তাহলে কিন্তু 2 ভাগশেষ থেকে যাবে, এক ভাগশেষ থেকে যাবে। বাট আমি যদি n এর মান 9 ধরি, তাহলে কিন্তু ভাগশেষ 0 হবে। তার মানে কি? আমি যদি 9 লিখি, তাহলে এই আউটপুটটা পাবো। কম্পিউটার বলে দেবে নাম্বার ইজ ডিভাইডেড বাই 3। আর আমি যদি 9 না লিখে অন্য নাম্বার লিখি, তখন কি বলবে? তখন তো এই কন্ডিশন মিথ্যা হবে। তো এই কন্ডিশন যদি মিথ্যা হয়, তাহলে এলসের মধ্যে যেটা লিখব, ইফ এবং এলস এর গঠন হচ্ছে ইফ কন্ডিশন। কন্ডিশন যাচাই করে কন্ডিশন যদি সত্য হয়, তাহলে প্রিন্টএফের মধ্যে যা লিখব সেটা আউটপুটে দেখাবে। আর যদি মিথ্যা হয়, তাহলে এলসের মধ্যে যা লিখব সেটা দেখাবে। তো এলসের মধ্যে কী লিখব? এলসের মধ্যে আমি লিখতে চাই আবার প্রিন্টএফ দিয়ে যে নাম্বার ইজ নট ডিভাইডেড বাই 3, এটা লিখতে চাই। নাম্বার ইজ নট ডিভাইডেড বাই 3, নাম্বার ইজ নট ডিভাইডেড বাই 3 মানে নাম্বারটি 3 দ্বারা বিভাজ্য নয়, লিখে দিলাম। অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে এইটা আউটপুট হবে, আর যদি মিথ্যা হয়, এইটা আউটপুট হবে। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এখন আমি একটু আউটপুট দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারলে এইভাবে এইটুকু লিখলেই হবে। তো এখন যদি আমি এটা আউটপুট দেখতে চাই, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো। মনে করি এই প্রোগ্রামটি যদি রান করতে চাই, কম্পাইল করে যদি রান করি, তো এই ধরনের আউটপুট পাবো। এই যে প্রথমে কি লিখেছিলাম, ইন্টার এনি নাম্বার, এটা এখানে দেখা যাবে। আমাকে বলছে একটা নাম্বার দিন, তো আমি একটা নাম্বার দিই, 15 লিখলাম, 15 লিখলাম। আমি জানতে চাই 15 সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যায় কি না, টেস্ট করতেছি। এখন 3 দ্বারা তো ভাগ করা যায়, তার মানে কি? n এর মান যদি 15 হয়, তাহলে কিন্তু ভাগ করে ভাগশেষ 0 হবে, তার মানে কন্ডিশন সত্য। সেক্ষেত্রে আমি ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে। কম্পিউটার বলে দেবে নাম্বার ইজ ডিভাইডেড বাই 3, কারণ কন্ডিশন সত্য, তাই এর মধ্যে যা লিখবো সেটা দেখা যাবে।
আর যদি আমি এখানে এনের মানে এখানে আমি 8 লিখি, তো 8 তো 3 দ্বারা ভাগ করা যায় না, তখন এই লাইনটা দেখা যাবে, নাম্বার ইজ নট ডিভাইডেড বাই 3। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি পরের ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যাই। এই যে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম রিলেটেড, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।